কই আমাদের সময় তো এসব ছিল না। এত কাউন্সিলিং থেরাপি এসব আবার কি? বাচ্চারা তো নিজে নিজেই বড় হয়েছে, পড়াশোনা করেছে, সবাই কত সুন্দর সুন্দর চাকরি করছে। এখন আবার এত সব কি? এগুলো সব পয়সা নেওয়ার ধান্দা। কিসের সমস্যা, কিসের মানসিক সমস্যা, কিসের ব্যবহারিক সমস্যা, কি দরকার কাউন্সিলিংয়ের, কি দরকার থেরাপি করানোর, স্পেশাল ক্লাসের ইত্যাদি ইত্যাদি। এরকম কথা আপনাদের মনেও আসে, অন্য মানুষেরাও আপনাদেরকে বলে। আচ্ছা, আগে কি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করার এত ধুম ছিল? আগে কি প্লে স্কুল এত ছিল? আগে কি এত ধরনের যে শারীরিক রোগ এখন বেড়েছে, যেমন ফ্যাটি লিভার কিংবা চোখের সমস্যা, সবাই চশমা পড়ছি, এই সমস্যাগুলো ছিল? ডিপ্রেশন, অ্যাংজাইটি, মন খারাপ হওয়া, সুইসাইডের টেন্ডেন্সি বেড়ে যাওয়া, এগুলো ছিল? এগুলো তো আগে ছিল না। এখন কি করে হলো? আসলে যুগ যত পরিবর্তন হচ্ছে, সেই সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের জীবনে আসছে, বিভিন্ন ধরনের আপগ্রেডেশন আসছে, বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি আমাদের জীবনে আসছে। সব কিছুরই যেমন নেগেটিভ এবং পজিটিভ ইফেক্ট আছে, সেরকমই সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরসগুলোর উন্নতি হচ্ছে, সেগুলোরও কিছু কিছু ফ্যাক্টরস বা নেগেটিভ পজিটিভ দিক আছে। এই নেগেটিভ পজিটিভ দিকের বিভিন্ন দিকের মধ্যে কিন্তু বাচ্চাদেরও একটা দিক রয়েছে। মোবাইল ফোনের কনজামশন এবং মোবাইল ফোনের একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যাওয়ার জন্য বাচ্চাদের জন্মের পর থেকে বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল এবং সাইকোসোশ্যাল সমস্যা দেখা দিতে পারে এবং দেখা দিচ্ছে, যার মধ্যে ADHD, যেটা অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, কিংবা অনেক ক্ষেত্রে ডিজিটাল অটিজম, কিংবা ASD, যেটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এটারও লক্ষণ কিছু সময় দেখা যায় এবং আনট্রিটেড থাকে অসচেতনতার কারণে। এছাড়াও বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের কারণে বাচ্চাদের মধ্যে ফোকাস করতে না পারা, ইনঅ্যাটেন্টিভনেস, হাইপার অ্যাক্টিভিটি, পড়াশোনা ধরতে না পারা, অমনোযোগিতা, দুরন্তপনা, এই বিষয়গুলো কিন্তু হয়। এই বিষয়গুলো হওয়া কিন্তু একদম অস্বাভাবিক সেটা নয়। বিভিন্ন ধরনের, যেটা আমি প্রথমেই বললাম, সাইকোলজিক্যাল এবং সাইকোসোশ্যাল ফ্যাক্টরস, তার প্যারেন্টিংয়ের প্রসেস, এগুলোর জন্য হতে পারে। এটাকে যদি সময় থাকতে সমাধান করে দেওয়া যায়, তাহলে তো সমস্যা চুকে গেল, আর কোনো ঝামেলাতে আমাদের পড়তে হবে না। আমরা যদি সচেতন হতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো মিটে যাবে। আমি আবার সমস্যাগুলোকে একটা লিস্ট করি। প্রথম হচ্ছে, যদি আপনার বাচ্চা স্কুলে সবে ভর্তি হয়েছে, কিন্তু বাচ্চাটা স্কুলে ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না। অ্যাটেন্ড দুভাবে করতে পারছে না, হয় অতিরিক্ত হাইপার অ্যাক্টিভ, কেউ সামলাতে পারছে না, কিংবা সোশ্যাল হতে পারছে না, কারোর সাথে মিশতে পারছে না। এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে, পড়াশোনা করছে কিন্তু মনে রাখতে পারছে না। কথা হয়তো বলছিল, হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেছে, সাজিয়ে কথা বলতে পারছে না, ঠিকঠাক রিডিং পড়তে পারছে না, কথা আটকে আটকে যাচ্ছে। কথা আটকে আটকে যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ENT কোনো কমপ্লিকেশন নেই, ডাক্তাররা একদম পুরোপুরি বলছেন যে কোনো অসুবিধা নেই, তারপরেও তার কথা আটকে আটকে যাচ্ছে। এখানে হতে পারে সে কারোর কথা আটকে যাচ্ছে এরকম দেখেছে, সেটা অবজারভেশনটা এত ডিপ করে ফেলেছে যে সে তার কথা আটকে ফেলছে, বা তার মধ্যে কোনো সোশ্যাল ফ্যাক্টরস বা ফোবিয়া কাজ করছে, যার জন্য সে কথা বলছে না, বা তার মধ্যে স্পিচ রিলেটেড কোনো সমস্যা রয়েছে, তার স্পিচ ডেভেলপমেন্টের কিছু সমস্যা বা তার ট্রেনিংয়ে কিছু সমস্যা হয়েছে, যার জন্য সে কথা ঠিক করে বলতে পারছে না। এছাড়াও আন্ডারলাইন কজ, যেমন আমি বললাম, যেগুলো থাকতেই পারে ফিজিওলজিক্যাল বা সাইকোলজিক্যাল, সেগুলোও কিন্তু অ্যাসেসমেন্টের প্রয়োজন হয়, যার জন্য আমরা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করে থাকি। সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে কিন্তু বাচ্চাদের সমস্যাগুলো বোঝা যায়। তো আমি যে কথাগুলো বলছিলাম, যে সমস্যাগুলো, এই হাইপার অ্যাক্টিভিটি, অমনোযোগিতা ইত্যাদি ইত্যাদি, এই সমস্যাগুলোকে বাচ্চাদের দুষ্টুমি বা বাচ্চাদের দুরন্তপনা ভেবে ছেড়ে দিলে কিন্তু হবে না। এক্ষেত্রে কি হবে, যত তার ক্লাস উঁচু হবে তত সে কিন্তু তার পারফরমেন্স কমে যাবে। হয়তো দেখা যাবে ক্লাস 4-5-এ তার হয়তো অনেক নাম্বার আসছিল, যত ক্লাস উঁচু হচ্ছে নাম্বার কমে যাচ্ছে। নাম্বার কমাটা কিন্তু ফ্যাক্টরস নয়, নাম্বার অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে, তার পারফরমেন্স কমে যাচ্ছে। তার বয়সে সে যেটা উচ্চারণ করতে পারবে, যেটা বলতে পারবে, যেটা লিখতে পারবে, সেটা সে করতে পারছে না। সেক্ষেত্রে আপনাদের সাথে দূরত্ব বাড়বে, আপনাদের এক্সপেকটেশন ফুলফিল হবে না, আপনারা বকামারা করবেন, ঝামেলা করবেন, টিউশন চেঞ্জ করবেন, স্কুল চেঞ্জ করবেন, ইত্যাদি ইত্যাদি করবেন। বাচ্চা আরও কনফিউজ হয়ে যাবে, বাচ্চা আরও ডিপ্রেস হয়ে যাবে, তো স্ট্রেসের মধ্যে পড়ে যাবে। এগুলোর ক্ষেত্রে আরও তার কিন্তু কেরিয়ার নিয়ে বা তার যে ফিউচার এডুকেশন, সেগুলো নিয়ে তার সোশ্যাল লাইফও কিন্তু হ্যাম্পার হয়ে যাবে।
আপনারা হয়তো তার এক্সট্রা কারিকুলাম বন্ধ করে দেবেন পড়াশোনা ভালো হচ্ছে না বলে, কিন্তু আসল সমস্যাটা কোথায়, সে কেন সেই জিনিসগুলো করতে পারছে না সেটা আপনারা দেখবেন না। সেইটা দেখার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে একজন চাইল্ড কাউন্সিলর বা সাইকোলজিস্টের কাছে গিয়ে সম্পূর্ণ আলোচনা করে একটা অ্যাসেসমেন্ট করিয়ে দেখা যে কি সমস্যা রয়েছে। প্রত্যেকটি সমস্যার একটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক সমাধান রয়েছে, বিভিন্ন ধরনের থেরাপি, বিভিন্ন ধরনের টেকনিক, বিভিন্ন ধরনের কাউন্সিলিং প্রসেস, প্র্যাকটিস রয়েছে, যেগুলোর মাধ্যমে বাচ্চাদের ফোকাস উন্নত করা যায়, বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটি কমানো যায়, বাচ্চাদের ইনঅ্যাটেন্টিভনেস কমানো যায়, বাচ্চাদেরকে সোশ্যাল করা যায়, বাচ্চাদের এক্সট্রা কারিকুলাম, বাচ্চাদের ডেভেলপমেন্ট স্কিল এগুলোকে গ্রো করা যায়, প্যারেন্টিং উন্নত করা যায়, প্যারেন্টস এবং চিলড্রেনদের যে রিলেশন সেটাকে উন্নত করা যায় এবং সার্বিকভাবে একটি সুন্দর ভবিষ্যৎ বাচ্চাদেরকে দেওয়া যায়। তাই বাচ্চাদের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হচ্ছে, যেটা আমি পুরো সম্পূর্ণ ভিডিওতে বিভিন্নভাবে বললাম, তাহলে আপনারা দেরি না করে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমার সাথে আলোচনা করুন, আমি আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করব। আমি অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনাদেরকে পরামর্শ দেব। যে থেরাপিগুলো আছে যেগুলো অনলাইনে পসিবল নয় সেগুলো অবশ্যই অফলাইনেই করতে হবে। এছাড়াও যদি আমাকে আপনাদের পছন্দ না হচ্ছে, আমি বলবো এরকম সমস্যা থাকলে আপনারা আপনাদের স্থানীয় বা নিকটবর্তী সাইকোলজিস্ট বা চাইল্ড কাউন্সিলরদের সাথে যোগাযোগ করে সমস্যা আলোচনা করুন, অ্যাসেসমেন্ট করান। অন্তত আপনাদের বাচ্চার ভালো আপনারা ভাবুন, লোকের কথা বা নিজেদের ভুল ধারণার বশে আপনার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।